ये ब्रिगेड परेड ग्राउंड का ऐतिहासिक मैदान और बांग्ला मानुष का ये ऐतिहासिक जनसैलाब बंगाल के मन में क्या चल रहा है, अगर किसी को देखना है तो जरा ये तस्वीर देख ले। ये अद्भुत दृश्य है, नए बंगाल की क्रांति का बिगुल बज गया है। अब बंगाल से निर्मम सरकार का अंत होकर रहेगा, इसलिए बंगाल के हर कोने से आवाज उठ रही है, जय बीजेपी सरकार। The manner in which the Election Commission at night, at 4 a.m. at night, in the dead of night, has transferred the Bengal Home Secretary, has transferred the Bengal Chief Secretary. This is an elected government in Bengal. This is the government of Mamata Banerjee. It's an elected government. The Election Commission is misusing its power. ইরান ইসরায়েল যুদ্ধে ধোঁয়ায় যখন গোটা পৃথিবী আচ্ছন্ন, ঠিক তখনই ভারতের গণতন্ত্রের অন্দরমহলে নিঃশব্দে সাজানো হয়ে গেল এক ভয়ঙ্কর দাবার বোর্ড। 5 রাজ্য নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হলো ঠিকই, কিন্তু আম্পায়ার নিজেই যখন অভিযোগের কাঠগড়ায়, তখন খেলাটা কি আদৌ ফেয়ার হবে? বাংলার 63 লক্ষ ভোটার গায়েব, আসামে 10 বছরের ক্ষোভ, আর দক্ষিণে বিজেপির অস্তিত্ব রক্ষার লড়াই, সব মিলিয়ে নরেন্দ্র মোদীর সামনে এখন মরণ বাঁচন পরীক্ষা। 4 মে ইভিএম থেকে কি সঠিক জনাদেশ বেরিয়ে আসবে, নাকি বেরিয়ে আসবে কমিশনের সুপরিকল্পিত কোনো ম্যাজিক? মোদী ম্যাজিক কি এবারও কাজ করবে, নাকি ব্যাকফায়ার হবে? গণতন্ত্রের এই মহানাটক নিয়ে আজকের বিস্ফোরক এপিসোড, কান পাতুন আসল সত্যে। নমস্কার, আমি মধুরিমা ভৌমিক, আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক। West Bengal, the 294 assembly constituencies, the polling shall be held in 2 phases. In the first phase 152 and the second phase 142. The date of poll shall be 23rd of April and 29th of April, and the counting shall be together for all, that is 4th of May 2026. महाजंगल राज लाने वालों का काउंटडाउन शुरू हो चुका है। সবার নজর যখন ইরান ইসরায়েল যুদ্ধের দিকে, ঠিক সেই সুযোগেই দেশের ভেতর শুরু হয়ে গেল এক বিশাল দাবা খেলা। ভারতের 5 রাজ্যের নির্বাচনে দামামা বেজে গেছে। দেশের সংসদীয় ইতিহাসে এই প্রথম কোন রাজ্যের, বলছি পশ্চিমবঙ্গের কথা, অসম্পূর্ণ ভোটের তালিকা নিয়েই কমিশন ভোট ঘোষণা করেছে। আর এই নির্বাচন, এটা শুধু নির্বাচন নয়, এটা নরেন্দ্র মোদীর জন্য এক অগ্নি পরীক্ষা। একদিকে আমেরিকার চাপ, এপস্টিন ফাইলস বিতর্ক, ইরান যুদ্ধের আগুনে হু হু করে পড়তে থাকা ভারতের শেয়ার বাজার, সব মিলিয়ে মোদী ম্যাজিক কি এবারও কাজ করবে, নাকি হারের মুখে দাঁড়িয়ে বদলে যাবে ভারতের ভবিষ্যৎ? কিন্তু আসল টুইস্টটা অন্য জায়গায়। লক্ষ্য করেছেন কি, নির্বাচন কমিশন কেন ছুটির দিনে রবিবারে তড়িঘড়ি প্রেস কনফারেন্স ডাকলো? কিসের এত তাড়া ছিল? সোমবার কি সংসদে কোনো তুফান ওঠার কথা ছিল? আসলে ভয়টা সম্ভবত ইমপিচমেন্ট বা অপসারণের। বিরোধী দলের 193 জন এমপি একজোট হয়ে চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমারের চেয়ার কাড়ার নোটিশ দিয়ে রেখেছেন। অভিযোগটা কিন্তু ছোটখাটো নয়। নির্বাচনী কারচুপি, খারাপ ব্যবহার, এমনকি নির্দিষ্ট করে সংখ্যালঘুদের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার মতন মারাত্মক অভিযোগ ছিল তার বিরুদ্ধে। ভাবুন একবার, যে মানুষটির কাঁধে স্বচ্ছ ভোটের দায়িত্ব, তার বিরুদ্ধে খোদ সংসদে আচরণবিধি ভঙ্গের নোটিশ ঝুলছে। সেই মানুষটাই কিনা দেশে নির্বাচনী আচরণবিধি জারি করছেন। কি অদ্ভুত বৈপরীত্য, তাই না? তারিখগুলো একবার দেখে নিন। মার্চ শেষ হতে চলল, আর এপ্রিল থেকেই ভোট। 4 মে একসঙ্গে 5 রাজ্যে ভোটের ফল ঘোষণা। পশ্চিমবঙ্গ 2 দফায় লড়াই, 23 আর 29 এপ্রিল। আসাম এবং কেরলের নতুন নাম, এবং পুদুচেরিতে 1 দফাতেই ভোট হবে 9 এপ্রিল। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় কি আবার নবান্নে ফিরবেন? অসমে হেমন্ত বিশ্ব শর্মার গদি কি অটুট থাকবে? তামিলনাড়ুতে স্ট্যালিন কি নিজের আধিপত্য ধরে রাখবেন? আর কেরালামে এলডিএফ বনাম ইডিএফ এর চিরাচরিত লড়াইয়ের মাঝে বিজেপি কতটা জমি পাবে? এই প্রশ্নগুলোর উত্তর দেবে জনগণ, কিন্তু আরেকটা প্রশ্ন আছে যেটার উত্তর দেবে ইতিহাস। যে নির্বাচনের শুরুতেই বিশ্বাস নিয়ে প্রশ্ন ওঠে, সেই নির্বাচনের ফলাফল যতই বৈধ হোক, তার গ্রহণযোগ্যতা কি সত্যি প্রশ্নের ঊর্ধ্বে থাকে? গণতন্ত্রে ভোট শুধু সংখ্যা নয়, বিশ্বাসও। আর সেই বিশ্বাসটাই এখন পরীক্ষার মুখে।
যে রেফারির নিজের সত্যতা নিয়েই প্রশ্ন উঠেছে তার বাঁশিতে খেলাটা কতটা ফেয়ার হবে, কিন্তু খেলা জমে উঠেছে। কয়েকটি রাজ্যে এখনো লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার অনিশ্চিত। পশ্চিমবঙ্গে 60 লক্ষেরও বেশি ভোটারের ভাগ্য সরু সুতোয় ঝুলছে। তারা আদৌ ভোট নিতে পারবেন কিনা স্পষ্ট নয়। গতকাল দিল্লির বিজ্ঞান ভবনের প্রেস কনফারেন্সে এই নিয়ে জ্ঞানেশ কুমারকে প্রশ্ন করা হয়েছিল, আপনি কি আশা করছেন যে ভোটের আগে বিবেচনাধীন তালিকায় থাকা 60 লক্ষেরও বেশি ভোটারের নথি খতিয়ে দেখে তাদের ভোটার তালিকায় থাকা বা না থাকার বিষয়টি নিষ্পত্তি হয়ে যাবে? জ্ঞানেশ কুমার সরাসরি এই প্রশ্নের উত্তর দেননি, শুধু বলেন বিচারকেরা প্রতিটি নাম এক এক করে খতিয়ে দেখছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যে সমস্ত নামে তারা অনুমোদন দেবেন তার ভিত্তিতে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করে চূড়ান্ত ভোটার তালিকায় যোগ করা হবে। এখানে একটা বড় প্রশ্নচিহ্ন আছে। সাধারণ ভোটারদের কাছে দেশের নাগরিকত্বের প্রমাণ চেয়ে যে ধরনের নথিপত্রের শর্ত দেওয়া হয়েছে সেই নথি সাধারণ মানুষের হাতে অনেক সময় থাকে না। তাহলে যারা কাগজ দেখাতে পারবেন না তাদের ভোটাধিকার কি বাতিল হয়ে যাবে? গণতন্ত্রে ভোট কি কাগজের কাছে হার মানবে? এই সমস্ত প্রশ্ন এখন শুধু রাজনীতির নয়, সরাসরি গণতান্ত্রিক ব্যবস্থার ভিতকে ঘিরে উঠছে। বাংলার মাটিতে এখন মূল প্রশ্নটা ফেজ নয়, বিশ্বাস। 2 দফায় হোক বা 5, 2 দফায় ভোট তো আগেও বহুবার হয়েছে। সর্বশেষ হয়েছিল 1996 সালে। আসলে সমস্যা অন্য জায়গায়। সমস্যার কেন্দ্রে ভোটার তালিকা। প্রথমে যে খসড়া তালিকা বেরোলো সেখানে প্রায় 58 লক্ষ নাম উধাও। এরা কোথায় গেল? সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে নির্দেশ এলো বুথে বুথে খসড়া তালিকা প্রকাশ করতে হবে। যখন সেটা করা হলো তখন দেখা গেল আরো অদ্ভুত ছবি। এমন অসংখ্য মানুষের নাম নেই যারা জীবিত সক্ষম বহু বছর ধরে ভোট দিয়ে আসছেন, এমনকি 2002 সালের ভোটার তালিকাতেও ছিলেন। এই নিয়ে শুধু তৃণমূল একা নয়, সিপিএম এবং কংগ্রেস, বিজেপি বাদে সবাই প্রশ্ন তুলেছিল। পরে বলা হলো যার নাম বাদ পড়েছে তিনি ফর্ম 6 জমা দিয়ে আবার নাম তুলতে পারবেন। কিন্তু বাস্তবে চূড়ান্ত ভোটার লিস্টে দেখা গেল নাম বাদ 63 লক্ষ মানুষের। নাম বাদ যাওয়ার মধ্যে নিশ্চয়ই কিছু মানুষ মৃত, কেউ অন্যত্র সরে গেছেন, কোথাও ডুপ্লিকেট নাম ছিল, এটা ঠিক। কিন্তু প্রশ্নটা হলো যাচাইটা কতটা স্বচ্ছভাবে হয়েছে? আর এখানেই জড়িয়ে রয়েছে রাজনীতির গন্ধ। কারণ বাংলায় এমন 3টি জেলা আছে যেখানে মুসলিম জনসংখ্যা উল্লেখযোগ্য: মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর। মুর্শিদাবাদে প্রায় 67%, মালদায় 55%-এর বেশি, উত্তর দিনাজপুরে প্রায় 50%। এর বাইরে আছে বীরভূম, 2 চব্বিশ পরগনা, দক্ষিণ 24 পরগনায় মুসলিম জনসংখ্যা কম বেশি 36%, উত্তর 24 পরগনায় 26%, বীরভূমে 37%, হাওড়া জেলায় 24.5%। রাজনৈতিক মহলে ফিসফাস চলছে, যেখানে ফল অনিশ্চিত বা হারার আশঙ্কা বেশি সেখানে কি ভোটার তালিকা নিয়ে খেলা হয়েছে? প্রমাণের প্রশ্ন আলাদা, কিন্তু সন্দেহটাই এখন বড় হয়ে দাঁড়িয়েছে। আর গণতন্ত্রে সবচেয়ে বিপজ্জনক জিনিস হলো এই সন্দেহ। যদি মানুষ বিশ্বাস হারাতে শুরু করে তখন নির্বাচন শুধু ভোটের লড়াই থাকে না, সেটা হয়ে যায় বিশ্বাস বনাম ব্যবস্থার লড়াই। একটা জিনিস স্পষ্ট, বাংলার নির্বাচনকে ঘিরে এখন শুধু রাজনৈতিক লড়াই নয়, প্রশাসনিক এবং নৈতিক প্রশ্ন সামনে এসে দাঁড়িয়েছে। কারণ ভোট মানে তো শুধু ভোট যন্ত্র নয়, মানুষের মর্যাদা। আর সেই মর্যাদাই যদি প্রশ্নের মুখে পড়ে তাহলে নির্বাচন শুরু হওয়ার আগেই গণতন্ত্রের পরীক্ষা শুরু হয়ে যায়। এবারের ভোটে শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা দেশের নজর কয়েকটি রাজ্যের দিকে। অসমে হিমন্ত বিশ্ব শর্মার ক্ষমতা টিকে থাকবে কি না, কেরলে কংগ্রেস বাম লড়াইয়ে বিজেপি কতটা জায়গা করে নিতে পারবে, সেই সমস্ত প্রশ্ন থাকছেই। কিন্তু সবকিছুর কেন্দ্রে আছে একটাই রাজ্য, পশ্চিমবঙ্গ। এখানকার ভোট মানে শুধু সরকার গঠন নয়, জাতীয় রাজনীতির বার্তা। পশ্চিমবঙ্গের ভোটে এখন প্রশ্নটা শুধু পরিবর্তন হবে কি না সেটুকু নয়, আসল প্রশ্নটা হলো মানুষের মনে স্থিতিশীলতার চাহিদা বড় হয়ে দাঁড়াবে নাকি পরিবর্তনের রাজনীতি শেষ পর্যন্ত সেই দেওয়াল ভেঙে দিতে পারবে। অন্যদিকে তাকান, মোদি এখন কঠিন পিচে ব্যাট করছেন। বাইরের চাকচিক্য যাই হোক, ভেতরে ভেতরে কিন্তু তিনি কোণঠাসা। কেন? ঘরে বাইরে কোন্দল, আরএসএস এর সাথে দূরত্ব বাড়ছে, পার্টির ভেতরেই দলাদলি তুঙ্গে, দেশের অর্থনীতির বেহাল দশা, ইকোনমি দিন দিন তলিয়ে যাচ্ছে, আন্তর্জাতিক চাপ,
ইরান ইসরায়েল যুদ্ধে ভারতের অবস্থান বা এপস্টিন ফাইলস বিতর্ক, সেখানে তার তেল মন্ত্রীর নাম জড়িয়ে থাকা সবকিছুই মোদীকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে। একটা হিসেব মাথায় রাখুন, 2024-এর 4 জুন মোদী যেখানে দাঁড়িয়েছিলেন আজও সেখানেই রয়েছেন। বিজেপি সেই 240-এর গণ্ডিতেই আটকে রয়েছে। ম্যাজিক ফিগার থেকে 32 আসন দূরে দাঁড়িয়ে থাকা একটা সরকারের পক্ষে প্রশাসন চালানো যে কতটা কঠিন সেটা মোদী বিলক্ষণ টের পাচ্ছেন। সংসদেও বিজেপি এখন আগের মতন দাপুটে নয়, এমনকি অমিত শাহের মুখ থেকেও অপশব্দ বেরিয়ে পড়ছে, এমন শব্দ যেটা আমরা এখানে বলতে পারছি না। মূল খেলাটা হলো পশ্চিমবঙ্গ আর আসাম নিয়ে। অনেকে বলছেন কলকাতায় মোদীর ব্রিগেড সমাবেশ ঐতিহাসিক হয়েছে, কিন্তু মাটি কি বলছে? মমতা ব্যানার্জির ভোট ব্যাংক কি সত্যি নড়বড়ে? নির্বাচন কমিশন বড় অঙ্কের ভোট কাটছাট করার পরেও দিদির দুর্গ কি ভাঙা সম্ভব? আসাম নিয়ে তো মোদীর আরো বেশি টেনশন। 5 রাজ্যের মধ্যে একমাত্র আসামেই বিজেপি ক্ষমতায় আছে, কিন্তু সেখানেও 10 বছরের অ্যান্টি ইনকামবেন্সি হাওয়া জোরালো হচ্ছে। সুতরাং 4 মে শুধু জয় পরাজয় নয়, নির্ধারিত হবে মোদীর রাজনৈতিক ভবিষ্যতের রোড ম্যাপ। দক্ষিণ ভারতে কি মোদী এবার পা রাখার জায়গা পাবেন, নাকি আসামের মসনদ হাতছাড়া হবে? এই প্রশ্নগুলো যখন তুঙ্গে, তখন খোদ সাংসদের নন্দরমহল থেকে উঠে আসছে এক বিস্ফোরক বিতর্ক। যে চিফ ইলেকশন কমিশনের বিরুদ্ধে খোদ সংসদে ইমপিচমেন্টের নোটিশ ঝুলে রয়েছে, তিনি কোন সাহসে বুক ফুলিয়ে প্রেস কনফারেন্স করে নির্বাচনের তারিখ ঘোষণা করেন? এটা কি নিছক নির্লজ্জতা, নাকি দেশের আইন আর ঐতিহ্যকে বুড়ো আঙুল দেখানো? রাজনৈতিক পর্যবেক্ষকদের একটা অংশ বলছেন নৈতিকতার খাতিরে গতকাল দিল্লির বিজ্ঞান ভবনে জ্ঞানেশ কুমারের ওই চেয়ারে বসা উচিতই হয়নি। কমিশনে তো আরো 2জন যোগ্য নির্বাচন কমিশনার রয়েছেন, ডক্টর সুখবিন্দর সিং সান্ধু এবং ডক্টর বিবেক যোশী। জ্ঞানেশ নিজে আড়ালে থেকে তাদের দিয়ে ঘোষণাটা করাতে পারতেন। মনে করে দেখুন, স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে যখন প্রস্তাব এসেছিল তিনি কিন্তু সংসদীয় সৌজন্য দেখিয়েছিলেন, কিন্তু বর্তমান চিফ ইলেকশন কমিশনার কি নিজেকে সংসদের চেয়েও বড় মনে করছেন? যে মানুষটার বিরুদ্ধে ভোটার তালিকায় কারচুপি আর অসৎ আচরণের মতন অভিযোগে প্রায় 200 জন সাংসদ সই করে নোটিশ দিয়েছেন, তিনি তখন সুষ্ঠু নির্বাচনের বুলি আওড়ান, তখন গণতন্ত্রে এর চেয়ে বড় প্রহসন আর কি হতে পারে? আড়ালে কোনো বড় ঝড় কি দানা বাজছে, নাকি এই বিতর্ককে ধামাচাপা দিয়েই পার পেয়ে যাবেন জ্ঞানেশ কুমার? বিরোধী দলগুলো লোকসভা আর রাজ্যসভায় যে নোটিশ দিয়েছে তাতে ঠিক কি অভিযোগ আছে, অভিযোগ কি নেই সেটা জিজ্ঞেস করুন। তালিকাটা শুনুন। ভোটার তালিকায় কারচুপি থেকে শুরু করে ইভিএম জালিয়াতি, বিরোধী দলগুলোকে বেছে বেছে টার্গেট করা, রাজ্য সরকারকে না জানিয়ে এই হুটহাট নিয়ম চাপিয়ে দেওয়া, আর সব থেকে ভয়ঙ্কর অভিযোগ সংখ্যালঘু এবং দলিতদের নাম যথেচ্ছভাবে তালিকা থেকে ছেটে দেওয়া। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? মাস 6 আগে যখন অভিষেক মনু সিংভির মতন দেশের নামজাদা আইনজীবীরা আর 202 জন সাংসদের এক সর্বদলীয় প্রতিনিধি দল তার সাথে দেখা করতে গিয়েছিলেন, তখন এই মুখ্য নির্বাচন কমিশনার নাকি তাদের সাথে হেডমাস্টারের মতন দুর্ব্যবহার করেছেন। ভাবুন একবার, দেশের টপ লয়ারদের সাথে এমন ব্যবহার। বিরোধীদের অভিযোগ, ভারতের নির্বাচন কমিশন এখন আর স্বাধীন সংস্থা নেই, ওটা এখন বিজেপির একটা ব্রাঞ্চ অফিসে পরিণত হয়েছে। এমনও অভিযোগ আছে যে সেখানে কোনো দল হারছে, সেখানে জালিয়াতি করে তাদের জয়ী ঘোষণা করা হয়েছে। এমনকি যত ভোট পড়েছে গণনার সময় তার চেয়ে বেশি ভোট ইভিএম থেকে বেরিয়েছে। আর এই সব কিছুর পরেও আমাদের সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট কেন চুপ করে রয়েছে সেটাই সব থেকে বড় রহস্য। আজ ক্ষমতার দাপটে পার পেয়ে গেলেও যেদিন সরকার বদলাবে, এই অপরাধের হাত থেকে কেউ সহজে নিষ্কৃতি পাবেন না। গণতন্ত্রের সাথে এই চিনিমিনি খেলার মাসুল তো একদিন দিতেই হবে। এবার আসি আসল জায়গায়। 4 মে সেদিন ইভিএম খুলবে আর পরিষ্কার হবে ভারতের রাজনীতির ভবিষ্যৎ। পশ্চিমবঙ্গই কৌতূহলের কেন্দ্রে। সবার মনে একটাই প্রশ্ন, মমতা কি পারবেন তার দুর্গ বাঁচাতে, নাকি প্রথমবার বাংলায় গেরুয়া ঝড় উঠবে? সিনিয়র জার্নালিস্টদের একটা বড় অংশ মনে করছেন জনগণের পালস যদি মাপেন তবে মমতা বন্দ্যোপাধ্যায় জিতছেন। এবার প্রশ্ন হলো, নির্বাচন কমিশন কি তাকে জিততে দেবে? আমাদের মনে হচ্ছে বাংলায় এবার বিজেপির বিরুদ্ধে তৃণমূল লড়ছে না, মূল লড়াই নির্বাচন কমিশন বনাম তৃণমূল। 63 লক্ষ নাম ভোটার তালিকা থেকে নাম কাটা হয়েছে। এটা কি সাধারণ কোনো ভুল, নাকি সুপরিকল্পিত সোশ্যাল ইঞ্জিনিয়ারিং? হরিয়ানা বা মহারাষ্ট্রের কথা মনে আছে তো? সব প্রি পোল সার্ভেতে কংগ্রেস বা উদ্ধব ঠাকরেরা এগিয়ে থাকলেও ভোটের রেজাল্টে এক বিশাল ওলটপালট হয়ে গিয়েছিল। 2 রাজ্যে সপাটে জিতে গেছিল এনডিএ।
বাংলায়ও কি এবার তেমনই এক প্রচন্ড খেলা হওয়ার আয়োজন সম্পন্ন? এই প্রতিকূলতা পেরিয়ে যদি মমতা জেতেন তবে সেটা হবে এক অলৌকিক ঘটনা। এবার একটু দক্ষিণে তাকানো যাক। তামিলনাড়ু বা কেরলে বিজেপির অবস্থা কি? রিপোর্ট বলছে তামিলনাড়ুতে বিজেপির নাম নেওয়ার মতন কেউ নেই। সেখানে স্ট্যালিন এবং ডিএমকের পাল্লাই ভারী। বিজেপি সেখানে খুচরো পয়সা কুড়ানোর মতন ছোট ছোট দান চালছে। এমনকি ভাইস প্রেসিডেন্ট কার্ড খেলে বা বিভিন্ন চাল দিয়েও লাভ হবে বলে মনে হচ্ছে না। এক কথায় জিস্ট, বাংলা জনমত মমতার দিকে, কিন্তু কমিশনের কারিগরি বিজেপিকে অক্সিজেন দিতে পারে। দক্ষিণ ভারত, তামিলনাড়ু, পুদুচেরি বা কেরালায় বিজেপির সরকার গড়ার কোনো দূর দূরান্তের সম্ভাবনাও দেখছে না পর্যবেক্ষক মহল। দক্ষিণ ভারত তো প্রায় বিজেপি মুক্ত হওয়ার পথে। তামিলনাড়ু, কেরালাম বা পুদুচেরি কোথাও কমিশন দিয়েও ডাল গলবে না। কিন্তু উত্তর পূর্বের কি খবর? আসামে তো হেমন্ত বিশ্ব শর্মা ব্যাটিং করছেন। আছে ডাবল ইঞ্জিনের জোর। সেখানে কি খেলাটা সহজ? না, খুব সহজ নয়। 10 বছর ক্ষমতায় থাকার পর যদি আজ কংগ্রেস সেখানে বিজেপিকে টক্কর দেয় তবে বুঝতে হবে মাটি কাঁপছে। যদিও সত্যিটা হলো আসামে কংগ্রেসের সংগঠন বেশ দুর্বল। পুরো পরিস্থিতির একটা জিস্ট দিই। বাংলা, এখানে লড়াইটা সরাসরি জনতা বনাম কমিশন। মানুষের পালস মমতার দিকে, কিন্তু পেছনের দরজা দিয়ে মহারাষ্ট্র বা বিহারের মতন কোনো বড় ওলট পালটের ছক কি কষা হয়ে গেছে? মমতা যদি এই বৈতরণী পার করতে পারেন তবে সেটা হবে তার জীবনের অলৌকিক বা রাজনৈতিক জয়। আসাম, একদিকে সরকারি ক্ষমতার রিসোর্স, অন্যদিকে সাধারণ মানুষের ক্ষোভ। তাহলে মোদি ফ্যাক্টর। নরেন্দ্র মোদি এখন চারদিক থেকে ঘেরাও। একদিকে আন্তর্জাতিক যুদ্ধের বাজারে ভারতের অবস্থান নিয়ে প্রশ্ন, অন্যদিকে দেশের ভেতর আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি আর গ্যাস সিলিন্ডারের হাহাকার। 4 মের রেজাল্ট শুধু জয় পরাজয় নয়, এটা হবে মোদির গ্রহণযোগ্যতার লিটমাস টেস্ট। আবার একই সঙ্গে কমিশনের এই প্রচন্ড খেলা সত্ত্বেও যদি মমতা জেতেন তবে তা হবে দেশের সংসদীয় রাজনীতিতে এক অলৌকিক ঘটনা। মোদ্দা কথা হলো 4 মে ইভিএম যখন খুলবে তখন শুধু ভোট গোনা হবে না, গোনা হবে এই দেশের গণতন্ত্রের স্পন্দন। সবশেষে একটা কথা পরিষ্কার, গণতন্ত্রের শেষ কথা বলার কথা ছিল মানুষের, কিন্তু 4 মের ফলাফলের আগে আজ যে ধোঁয়াশা তৈরি হয়েছে তা ভারতের সংসদীয় ইতিহাসের জন্য খুব একটা সুখকর নয়। গায়ের জোরে ক্ষমতার মসনদ টিকিয়ে রাখা যায় ঠিকই, কিন্তু মানুষের বিশ্বাস ভাঙলে সেই সিংহাসনের ভিত আলগা হতে সময় লাগে না। তাই আজ বিদায় নেওয়ার আগে আমাদের সিস্টেম এবং ক্ষমতার শীর্ষবিন্দুতে বসে থাকা মানুষদের উদ্দেশ্যে অপ্রিয় হলেও 3টে অস্বস্তিকর প্রশ্ন রেখে যাচ্ছি। প্রথম প্রশ্ন, যে নির্বাচন কমিশনের কাঁধে স্বচ্ছতার দায়িত্ব, সেই কমিশনের প্রধানের বিরুদ্ধেই যখন খোদ সংসদে দুর্নীতির চার্জশিট জমা পড়ে তখন সেই কমিশন আয়োজিত নির্বাচনের নৈতিক গ্রহণযোগ্যতা কি আদৌ অবশিষ্ট থাকে? দ্বিতীয় প্রশ্ন, উন্নয়ন আর ডাবল ইঞ্জিনের ডাকডোল পেটানোর পরেও যদি 63 লক্ষ ভোটারের নাম কেটে 60 লক্ষ ভোটারের ভাগ্য ঝুলিয়ে দিয়ে কিংবা ইভিএম এর চোরা গলিতে জয় খুঁজতে হয় তবে কি এটা মেনে নেওয়া যায় না যে জনতা নয় আপনাদের ভয় আসলে আপনাদের নিজেদের ব্যর্থতাকেই? তৃতীয় এবং সবথেকে জরুরি প্রশ্ন, সরকার আসে সরকার যায়, কিন্তু একটি স্বাধীন সাংবিধানিক সংস্থাকে কি স্রেফ একটি রাজনৈতিক দলের ব্রাঞ্চ অফিসে পরিণত করে দেওয়ার দায় থেকে ইতিহাস আপনাদের কোনো দিন মুক্তি দেবে? আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।